প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদেরকে একটু সামলে চলতে হবে, সাবধানে চলতে হবে, আপৎকালীন পরিস্থিতির কথা ভেবে চলতে হবে। ঠিক যেমন কোভিডের সময় আমরা চলেছি সেই রকম চলতে হবে। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। ज्यादा से ज्यादा मेट्रो में ही जाएंगे। विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा। कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक हम सोने के गहने नहीं खरीदेंगे। আমাদের কি কি করতে হবে বলেছেন, আমরা যেন ওয়ার্ক ফ্রম হোমের দিকে বেশি জোর দিই। হ্যাঁ, আমরা একটা গাড়ি একজন নিয়ে চলে যাচ্ছে অফিসে, এরকম যেন না হয়। গাড়ি ব্যবহার করা যেতেই পারে, অন্তত 3-4 জন যাতে যায়। পাবলিক ভেহিকেল বেশি ব্যবহার করতে বলা হচ্ছে, বাড়ির গাড়ি ছেড়ে। এইসব বলা হচ্ছে কেন? জ্বালানি বাঁচানোর জন্য। জ্বালানি বাঁচাতে হবে। জ্বালানি বাঁচানো এখন থেকে যদি শুরু করি, হয়তো একটু বেশি দিন পর্যন্ত আমরা বিশ্ববাজারে টিকে থাকতে পারবো, হয়তো একটু বেশি দিন পর্যন্ত। কারণ বিশ্ববাজারের এই মুহূর্তে অবস্থা সংকটজনক বললেও কম বলা হবে। খুব বেশি হলে জুনের শেষ থেকেই সংকেত মিলবে। সেপ্টেম্বরের মধ্যে এই পরিস্থিতি যদি চলে তাহলে পৃথিবীর অনেকগুলো দেশ জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে। এই রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সাবধানে থাকতে, যাতে আমরা পিছিয়ে না পড়ি, আমরা যাতে সামলে নিতে পারি। আমরা কোভিড সামলে নিয়েছি, আমরা হয়তো এটাও সামলে নিতে পারবো যদি সুনির্দিষ্ট ভাবনা চিন্তা থাকে, সরকারের প্ল্যানিং ঠিকঠাক থাকে এবং যা যা করা উচিত, যেভাবে করা উচিত সেগুলো যদি আমরা করতে পারি। কি করতে হবে সেরকম কোনো গাইডলাইন এখনো পর্যন্ত দেওয়া হয়নি, নির্দিষ্ট গাইডলাইন। শুধু একটু সতর্ক থাকতে বলা হয়েছে। কেন বলা হয়েছে? তার কারণ কয়েকটা সংকেত। যখন হরমুজ প্রণালী বন্ধ, তখন তেল আসবে কোথা থেকে, জ্বালানি আসবে কোথা থেকে? সামান্য কিছু পরিমাণে হয়তো জাহাজ, 2-1টা কার্গো জাহাজ যাওয়া আসা করছে। একদিকে ইরানের সোলজার, আরেকদিকে আমেরিকার সোলজার। আমেরিকা চাইছে আমেরিকার বন্ধু দেশ ছাড়া অন্য কোনো দেশের কোনো জাহাজ যদি যায় উড়িয়ে দেবে। ইরান বলছে ইরানের বন্ধু দেশ ছাড়া অন্য কোনো জাহাজ যদি যায় তাহলে উড়িয়ে দেওয়া হবে। সুতরাং কোনো জাহাজই তো আর আসছে না। আর কোনো জাহাজ যদি না আসে তাহলে বিশ্বে কত বড় একটা ক্রাইসিস তৈরি হয়েছে। প্রাকৃতিক গ্যাসের ভান্ডার যেখানেই থাকুক না থাকুক সেগুলো তো নিয়ে আসতে হবে, পেট্রোলিয়াম তো নিয়ে আসতে হবে। আনবেন কি করে? তো একটা বিপদ হতে পারে এটা ভেবে সবসময় সব দেশই কিছু রিজার্ভ রাখে কিছু জ্বালানি, রিজার্ভ রাখে কিছু অপরিশোধিত তেল। কিন্তু যুদ্ধ চলছে সেই কবে থেকে ভাবুন তো। এই যদি আমি হিসেব করে দেখি, সেই 1 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে এই যে জ্বালানি যা রয়েছে, মানে যুদ্ধ তো চলছে অনেক দিন ধরে, কিন্তু এই 1 মার্চ থেকে আর 25 এপ্রিল এই সময়টাকে অর্থনীতিবিদরা বলছেন যে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই সময় যে পরিমাণ জ্বালানি আটকে গিয়েছে, তাতে এখন সব দেশের এই রিজার্ভ জ্বালানি বা অপরিশোধিত তেল একেবারে তলানিতে এসে ঠেকেছে। কিছু হিসেব দিই আপনাদের। ধরুন সব দেশের কাছে যে পরিমাণ অপরিশোধিত তেল থাকা উচিত, মানে রিজার্ভে, তার 60% কমে গেছে। আমরা যদি গড়ে দেখি বিভিন্ন দেশের কাছ থেকে যে নথি পাওয়া যাচ্ছে, তাদের কাছে অপরিশোধিত তেল রিজার্ভে সংকটজনক দিনের কথা মাথায় রেখে যেটা রাখা উচিত তার 60% নেই হয়ে গিয়েছে। অর্থাৎ খরচ করে ফেলতে হয়েছে, উপায় নেই, না হলে দেশ চলবে না, দেশের গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে এবং দেশের আপৎকালীন যে জরুরি পরিষেবা সেগুলো চালানো যাবে না। বাধ্য হয়ে 60% ভেঙে ফেলতে হয়েছে বা 60% খরচ করে ফেলতে হয়েছে। আচ্ছা, জ্বালানি, যদি শোধিত জ্বালানির কথা বলা হয়, যদি গড়ে সব দেশের প্রত্যেক দেশে কত পরিমাণ শোধিত জ্বালানি রয়েছে তার একটা হিসেব করে দেখা যায়, তাহলে অর্থনীতিবিদরা বলছেন যে 19-20 প্রায় সব দেশই তাদের শোধিত জ্বালানির 40% খরচ করে ফেলেছে।
অনেক দিন ধরে তেল আসছে না, অনেক দিন ধরে জ্বালানি আসছে না, কি করবেন? বাধ্য হয়ে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ঘুরে ফিরে সব দেশের সরকারকেই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। শোধিত জ্বালানি যা ছিল তার 40% খরচ হয়ে গিয়েছে, আর এই যুদ্ধ তো থামার নাম নেই। যদি এই যুদ্ধ এভাবেই চলতে থাকে, যদি এভাবেই হরমুজ স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকে, তাহলে আর নতুন করে জ্বালানি আসবে না। নতুন করে না এলে না তো সরকার চলবে, মানে দেশ চলবে না, যেটা রিজার্ভে ছিল সেই রিজার্ভটা নতুন করে ভর্তি হবে। যে 40% শোধিত জ্বালানি বা যে 60% অপরিশোধিত তেল যা খরচ হয়ে গেছে, সেখানে তো আবার নতুন করে ভরতে হবে। তো ভরার আগে তো আগে দেশ চালাতে হবে, তার জন্য তো জ্বালানি আসতে হবে, কিছুই আসছে না। তাহলে কি হবে? এই অপরিশোধিত তেল বা শোধিত জ্বালানির পরিমাণ আরও কমবে। যে পরিমাণ স্টক করে রাখা রয়েছে বিপদের জন্য বা আপৎকালীন পরিস্থিতির জন্য, স্টক আরও কমবে। একটা ডেডলাইন দিচ্ছেন অর্থনীতিবিদরা, জুন সবচেয়ে ভয়ঙ্কর সময়। যা পরিস্থিতি, তাতে সব দেশের কাছে যে পরিমাণ জ্বালানি রয়েছে জুনের শেষের দিকে তা হয়তো একেবারে তলানিতে এসে ঠেকবে, যাকে ওরা বলছেন অপারেশনাল মিনিমাম ক্রিটিক্যাল ব্যালেন্স, তার নিচে চলে যাবে। এবার একদম অপারেশন স্ট্রেস লেভেলে চলে গেছে। এই অপারেশন স্ট্রেস লেভেলে চলে যাওয়ার পরে যেটা হবে, তখন মারাত্মক কিছু সিদ্ধান্ত নিতে হবে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য। প্রত্যেকটা দেশকে নিজেদের সার্ভাইভ করানোর জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত হয়তো আমরা এখানে বসে আঁচ করতে পারছি না, ঠিক যেমন কোভিডের আগে আমরা আঁচ করতে পারিনি যে কি হবে, কি হতে চলেছে। কিন্তু হ্যাঁ, একটা অশনি সংকেত আমরা দেখছিলাম, আজও অশনি সংকেত দেখছি। এই যুদ্ধ যদি না থামে, তাহলে অশনি সংকেতের মুখে মানব সভ্যতা, সবকটা দেশ, সেটা উন্নত দেশ হতে পারে, উন্নয়নশীল দেশ হতে পারে, হতে পারে আমেরিকা, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, হতে পারে আফ্রিকার দেশ, হতে পারে এশিয়ার দেশ, একই রকমভাবে ভুগবে, কেউ কম কেউ বেশি। কিন্তু সভ্যতার জন্য মারাত্মক কালো একটা অধ্যায় আসতে শুরু করেছে। যদি কয়েকটা দেশের কথা হিসেব করে দেখা যায়, তাহলে দেখতে হবে যে জ্বালানির ভাড়ার অপারেশন ফ্লোর লেভেলে পৌঁছে গেছে। ফ্লোর লেভেল মানে হচ্ছে একদম তলানিতে জ্বালানির ভাড়ার পৌঁছে গেছে। আচ্ছা, যদি যুদ্ধ থেমে যায়, যুদ্ধ থেমে গেলে তাহলে এই সমস্যার সমাধান হবে না। অর্থনীতিবিদরা বলছেন যে এই যুদ্ধে যে পরিমাণ অয়েল রিফাইনারির উপরে বা তেল উৎপাদনকারী সংস্থার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর উপরে অ্যাটাক করা হয়েছে, সেগুলো যত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব ড্যামেজ সারিয়ে নতুন করে তেল উৎপাদন করতে গেলে বা জ্বালানি উৎপাদন করতে গেলে এবং সেটা পরিশোধন করতে গেলে এবং তা ট্রান্সপোর্ট করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই পরিকাঠামো তৈরি হতে কম করে 1 বছর লেগে যাবে। অর্থাৎ যদি কালো যুদ্ধ শেষ হয়ে যায়, তারপরেও 1টা বছর আমাদের এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কিছু ডকুমেন্টস বলছে কয়েকটি দেশের কথা, যেমন স্বস্তিতে আছে কিছু কিছু দেশ, যে দেশগুলো আগে থেকে তাদের ঘর গুছিয়ে নিয়েছে বা অনেক আগে থেকে এমন কিছু প্ল্যান করে রেখেছিল যে যদি এরকম দিন আসে তাহলে কি করা যাবে। চীনের কথা প্রথমেই বলতে হবে। চীন কিছুটা স্বস্তিজনক জায়গায় রয়েছে এবং স্বস্তিদায়ক জায়গায় রয়েছে দক্ষিণ কোরিয়া, এবং এতটাই স্বস্তিদায়ক জায়গায় রয়েছে যে চীন আর দক্ষিণ কোরিয়া জ্বালানি রপ্তানি করার কথা ভাবছে। তবে নিঃসন্দেহে তা হবে মারাত্মক দামি, কারণ যেহেতু জ্বালানি নেই ওদের কাছে রয়েছে, ওরা বেচবেও তো সেরকম বিপুল পরিমাণ দামে। আরও একটা দেশের কথা বলতে হবে, সিঙ্গাপুর। সিঙ্গাপুর অপেক্ষাকৃত ভালো জায়গায় রয়েছে, তাদের সেই ভয়ঙ্কর ক্রাইসিসটা নেই। কিন্তু বাকি দেশগুলোর কথা যদি বলি, সেটা ইউরোপিয়ান দেশগুলো হতে পারে, এশিয়ার অন্য দেশগুলো মারাত্মক। এশিয়ার কিছু কিছু দেশ, যেমন যদি বলা হয় এই বাংলাদেশের কথা যদি বলা হয়, যদি বলা হয় পাকিস্তানের কথা, তো এই দেশগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। মানে এশিয়া প্যাসিফিক রিজিয়নের একাধিক দেশ ন্যাপথা, এলপিজি এইগুলোর যোগানে বিপুল ধাক্কা খেয়েছে। এবং ডিজেলের ক্ষেত্রেও স্ট্র্যাটেজিক ভাড়ার একেবারে শেষ হয়ে গেছে। আচ্ছা, স্ট্র্যাটেজিক ভাড়ারের কথায় মনে হলো, এই যে স্ট্র্যাটেজিক রিজার্ভ বা স্ট্র্যাটেজিক ভাড়ার একটা তো তৈরি করা হয়েছিল বেশ কয়েকটি দেশ মিলে, মানে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সঙ্গে একমত হয়ে বেশ কয়েকটি দেশ তৈরি করেছিল যে এইরকম আপৎকালীন পরিস্থিতিতে
হ্যাঁ, আমরা যদি বিশ্ববাজারে জ্বালানি আমাদের মজুত করা জ্বালানি বা উদ্বৃত্ত কিছু জ্বালানি যদি আমরা বিশ্ববাজারে দিই, তাতে অন্যান্য দেশগুলোর পক্ষে সাশ্রয় হবে, কিছুটা হলেও সুবিধা হবে, দেশগুলো অন্তত কিছুটা হলেও খেয়ে পড়ে বাঁচতে পারবে। সেই জ্বালানির কি হলো হিসেব দেখুন। আপৎকালীন ভাড়ার থেকে 40 কোটি ব্যারেল তেল সাপ্লাই করার কথা বলা হয়েছিল। সারা বিশ্বের জন্য একটা রিজার্ভ রাখা থাকে আপৎকালীন, সেখান থেকে 40 কোটি ব্যারেল সাপ্লাই করার কথা হয়েছিল। কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে এমন জটিল হয়ে যায় যে দেশগুলোতে এই জ্বালানিগুলো রয়েছে, রিজার্ভে রয়েছে, যারা যারা একমত হয়েছিল যে এই জ্বালানি তারা রিলিজ করবে, ছেড়ে দেবে অন্যদের জন্য, তারা সেগুলো ধরে রাখে। বলা যায় না, লোককে বাঁচাতে গিয়ে শেষে নিজের ঘর যদি জ্বলে যায়, যদি নিজের ভাড়ার শূন্য হয়ে যায়। তো সেই জন্য এই 40 কোটির মধ্যে থেকে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক তেল এখনো পর্যন্ত তারা রিলিজই করেনি। আমি যদি আমেরিকার কথাই বলি, এই যে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মধ্যে তো আমেরিকাও রয়েছে। আমেরিকা বলেছিল যে 17.2 কোটি ব্যারেল তারা রিলিজ করবে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তারা 8 কোটিও রিলিজ করেনি, মানে অর্ধেক তেল তারা বিশ্ববাজারে ছেড়েছে। সবাই জমিয়ে রেখেছে, কারণ অন্ধকার এক ভবিষ্যৎ, সেই অন্ধকার ভবিষ্যতে কোনো আলো দেখা যাচ্ছে না। ওই যে বললাম, যুদ্ধ থেমে গেলেও 1 বছর অপেক্ষা করে যেতে হবে, কোনো রকম জ্বালানি মিলবে না, সেই দিনের জন্য সবাই মজুত করে রেখেছে। আচ্ছা, সবশেষে ভারতের কথা বলতে হবে, কারণ আমাদের কেন্দ্রীয় মন্ত্রক 3রা মে জানিয়ে দিয়েছিল যে আমাদের এমন কোনো পরিস্থিতি তৈরি নেই এই মুহূর্তে যাতে আমাদের বিরাট কিছু ভাবতে হবে, কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত অপরিশোধিত তেলের ভাড়ারে প্রয়োজনীয় মজুত রয়েছে। We have no supply side problems. Today the country has more than enough stocks of crude oil, LNG and LPG. It's not that something is going to happen. That's all negative, panic creating activity. There is absolutely no cause for anxiety. কিন্তু মুশকিল অন্য জায়গায়, আমাদের দেশের অর্থনীতি। এই যে ভর্তুকি দিতে হচ্ছে তেল সংস্থাগুলোকে, তার জন্য তো চাপ পড়ছে আমাদের দেশের অর্থনীতিতে, এবং সেই অর্থনীতিতে চাপ পড়লে সেই চাপ স্বাভাবিকভাবেই উপভোক্তাদের উপর পড়বে, গ্রাহকের উপর পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, অবধারিত, কেউ আটকাতে পারবে না, কারণ এটা বিশ্ববাজারের নিয়ম। এবং পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, এলপিজির দামও বাড়বে। বাড়ার জন্য ক্রয় ক্ষমতা প্রয়োজন, মানুষের ক্রয় ক্ষমতা কমবে, মানে কি অদ্ভুত সংকটের মধ্যে চলে যাচ্ছে ভাবতে পারছেন? এবং এখানেই শেষ নয়, একটা সময়ে ক্রয় ক্ষমতা বাড়িয়েও ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে জ্বালানি। সেই দিনটার জন্য এখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক হতে বলছেন, সাবধানী হতে বলছেন, সাবধানে খরচ করতে বলছেন, যাতে আগামী ভয়ঙ্কর দিনগুলোয় কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় থাকা যায়।